বেশ, আমরা শুরু করি। আগের দিন আমরা ওই ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম সেইখানে ছিলাম আর কি। সেইখানে আমরা একটা নতুন টার্ম শিখেছিলাম যেটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, বা বাংলায় বলা হয় সংঘর্ষ গুণাঙ্ক। এবং এই সংঘর্ষ গুণাঙ্কে ক্ষেত্রে আমরা তিনটি আলাদা আলাদা কেস লক্ষ্য করেছিলাম। একটা হচ্ছে যখন সংঘর্ষ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনটাকে দিয়ে লেখা হয়, তা সেই এর ভ্যালু যখন 1 তখন পারফেক্টলি ইলাস্টিক কলিশন হয়েছিল। যখন ইকুয়াল টু 0 তখন পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন হয়েছিল। আর যখন এর ভ্যালু ছিল 0 আর 1 এর মাঝামাঝি তখন আমরা পেয়েছিলাম পার্টলি ইলাস্টিক কলিশন, বাংলা যেটাকে বলা হয় আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ। প্রথমটা পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, দ্বিতীয়টা পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ, আর তৃতীয়টা হচ্ছে তোমার আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ। তা আমরা আপাতত পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কি হয় একটু দেখে নিই। এই হচ্ছে ছিল ছবিটা। তার মধ্যে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের যে ফর্মুলা লিখেছিলাম ইকুয়াল টু ভেলোসিটি অফ সেপারেশন বাই ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। ভেলোসিটি অফ সেপারেশন ওখানে v2টা বেশি, সেই জন্যে v2 মাইনাস v1, আর এখানে u1টা বেশি। u1টা বেশি না হলে u2তে মানে m2তে গিয়ে ধাক্কা মারতো না, তাই জন্য u1 মাইনাস u2। এই ছিল কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, u1 গ্রেটার দেন u2 এই কন্ডিশনে। তা এইটা যদি ই এর ভ্যালু যদি 1 হয়, ইফ ই ইকুয়াল টু 1, সেই ক্ষেত্রে v2 মাইনাস v1 সেটা ইকুয়াল টু u1 মাইনাস u2। তাহলে এখান থেকে আমরা v1 আর v2 দুটো ভ্যালু লিখতে পারি এইভাবে। v2 আচ্ছা v1 ইকুয়াল টু আগে লিখি, v1 যদি এপাশে নিয়ে যাই আর এগুলো যদি এপাশে নিয়ে আসি তাহলে আমার রইল v2 মাইনাস u1 প্লাস u2, আর v2 ইকুয়াল টু হবে v1 প্লাস u1 মাইনাস u2। দেখো জাস্ট সাইড চেঞ্জ করে লিখলাম, এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। এবার ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম আমাদের কি বলে দিয়েছে না m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2, এটা বলে দিয়েছে। এটা আমার ইকুয়েশন নাম্বার 3 ধরো। এই ইকুয়েশন নাম্বার 3তে যদি আমি 1টাকে সাবস্টিটিউট করি, অর্থাৎ v1টার ভ্যালুটা যদি এই v2 টার্মে বসিয়ে দিই, তাহলে এই ইকুয়েশনে আর কোথাও v1 থাকবে না। তাই করব, কীরকম হবে না, এটা হচ্ছে 1 in 3, এই কাজটা করছি। তাহলে 1 in 3 যদি করি তাহলে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 এর জায়গায় গোটাটা বসাতে হবে আমায়, v2 মাইনাস u1 প্লাস u2 প্লাস m2 v2, ব্র্যাকেট তুলে দেব। ব্র্যাকেট তুলে দিলে m1 v2 মাইনাস m1 u1 প্লাস m1 u2, এটা হলো, আর যেমন আছে m2 v2 রইল। এইবার আমাদের কাজ হবে v2 গুলোকে এক জায়গায় জড়ো করা, আর u1 গুলোকে এক জায়গায় জড়ো করা, u2 গুলোকে এক জায়গায় জড়ো করা। তাহলে সেইটা করবার জন্য আমরা এখানে u1 এখানে আছে, u1 এখানে আছে, m1 u1 এখানে m1 u1, তাহলে এটা যদি এপাশে আসে তাহলে 2m1 u1, m2 u2 m1 u2, তাহলে এটা যদি এপাশে আসে তাহলে প্লাস m2 মাইনাস m1 u2, আর m1 v2 m2 v2, তাহলে m1 প্লাস m2
ইন্টু V2। আশা করি সমস্যা নেই কিছু। তাহলে এবার একটু সাজিয়ে গুছিয়ে লিখলে কি লেখা যায় না, সাজিয়ে গুছিয়ে লিখতে পারি V2 ইকুয়াল টু, এই জিনিসটা ডান দিকের জিনিসটা বাঁ দিকে নিয়ে চলে আসছি। তাহলে বাঁ দিকে কী ছিল 2m1, তাহলে m1 প্লাস m2 দিয়ে ভাগ হয়ে যাবে m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইন্টু u2। তাহলে এটা আমরা একটা এক্সপ্রেশন পেলাম, ইকুয়েশন নাম্বার 5 নয় 4। আর ঠিক একইভাবে 2 in 3 যদি করি, 3-এর মধ্যে যদি 2 বসাই তাহলে কি দাঁড়ায়, তাহলে m1 u1 প্লাস m2 u2 যেমন আছে রইল ইকুয়াল টু m1 v1 যেমন আছে রইল, v2-র জায়গায় তাহলে এইটা বসাবো, তাহলে m2 ইন্টু v1 প্লাস u1 মাইনাস u2। এটা হচ্ছে না, এটা এখন ইকুয়েশন কিছু দেওয়ার দরকার নেই, এটাকে একটু সিম্পলিফাই করে নিই এই পাশেই। তাহলে m1 v1 প্লাস m2 v1 প্লাস m2 u1 মাইনাস m2 u2 এই। এরপর ঠিক আগের মতোই আমরা u1 কে একসঙ্গে জড়ো করব, u2 কে একসঙ্গে জড়ো করব। u1 কে যদি একসঙ্গে জড়ো করি, m1 u1 আছে, এইখানে m2 u1 আছে, তাহলে এটা এপাশে এলে তাহলে m1 মাইনাস m2 u1 হলো। এবার m2 u2 আছে, এখানে প্লাস m2 মাইনাস m2 u2 আছে, এপাশে এলে প্লাস হবে, তাহলে 2m2 u2 হয়ে যাবে। আচ্ছা, তাহলে পরে রইল কি না, শুধুমাত্র v1 পরে রইল, তাহলে m1 v1 m2 v1, তাহলে m1 প্লাস m2 ইন্টু v1। তাহলে v1 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস 2m2 বাই m1 প্লাস m2 ইন্টু u2। এটা তাহলে আমার ইকুয়েশন নাম্বার 5। তার মানে দেখো আমরা দুটো এক্সপ্রেশন পেলাম, একটা ইকুয়েশনে v2-র এক্সপ্রেশন পেলাম যেখানে v1 কোথাও নেই, আর আরেকটা এক্সপ্রেশন পেলাম v1-এর যেখানে v2 কোথাও নেই, একটা v1 কোথাও নেই, একটা v2 কোথাও নেই। তাহলে আমাদের এই দুটো এক্সপ্রেশন নিয়ে আমরা এবার একটু আলোচনা করব। দেখি এবার কি আলোচনা করতে পারি। এই দুটো এক্সপ্রেশন রাখছি আপাতত, বাদ বাকিটা মুছে দিলাম। এই একটা, এই একটা, আর আরেকটা হচ্ছে এইটা। এই 4 আর 5, 4 আর 5টাকে একটুখানি উপরে লিখে রাখি কোথাও, তাহলে আমার তলার দিকে কাজ করতে সুবিধা হবে। m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু u1 আর প্লাস 2m2 বাই m1 প্লাস m2 ইন্টু u2, এইটা একটা। আর v2 ইকুয়াল টু পাশেই লিখে রাখি, v2 ইকুয়াল টু 2m1 বাই m1 প্লাস m2 u1 প্লাস m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইন্টু u2। বেশ, এই গেল এক্সপ্রেশন দুটো। তাহলে আমরা এই দুটো মুছে দিতে পারি। এবার মুছে দিলাম। এরপর যে জায়গাটা আলোচনা করব, স্পেশাল কেসেস। কি সেই স্পেশাল কেস? 1 নম্বর স্পেশাল কেস হচ্ছে when
m1 ইকুয়াল টু m2। m1 যখন m2 এর সঙ্গে সমান তখন কি দাঁড়াবে? দেখো m1 মাইনাস m2 টা 0 হয়ে যাবে তখন, তাহলে ফার্স্ট টার্মটা থাকছে না। সেকেন্ড টার্মটায় যদি m1 ইকুয়াল টু m2 বসাও, তাহলে এখানে m1 এর জায়গায় m2 বসালে m2 প্লাস m2 মানে 2m2, 2m2 বাই 2m2 মানে কেটে গেল শুধুমাত্র u2। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি v1 ইকুয়াল টু u2 বেরোচ্ছে। আর কি পাওয়া যাচ্ছে? ওইটাই যদি বসাই, ওইটাতে যদি বসাই এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, m2 মাইনাস m1টা 0 হয়ে যাচ্ছে। এইখানে m1 এর জায়গায় ধরো m2 এর জায়গায় m1 বসালাম, m2 এর জায়গায় m1 বসালে m1 প্লাস m1 মানে 2m1, 2m1 2m1 কেটে গেল, শুধু তার মানে রইল আমার v2 ইকুয়াল টু u1, এই জায়গাটা রইল। ওখানে একটু আলো পড়ছিল, যাকে আমি একটুকে ধরে রেখেছি, আর আলো লাগবে না। এইবার দেখো যে জায়গাটা আমাদের আলোচনার জায়গা, সেটা হচ্ছে যে হোয়াট ডাজ দিস রেজাল্ট ইন্ডিকেট? এই রেজাল্ট থেকে আমরা কি পাই? এই রেজাল্টটা আমাদের বোঝায় যে v1 ইকুয়াল টু u2, অর্থাৎ 2 নম্বর পার্টিকেলের যেটা ইনিশিয়াল ভেলোসিটি, 1 নম্বর পার্টিকেলের সেটা ফাইনাল ভেলোসিটি। ঠিক একই রকমভাবে 1 নম্বর পার্টিকেলের যেটা ইনিশিয়াল ভেলোসিটি, 2 নম্বর পার্টিকেলের সেটা ফাইনাল ভেলোসিটি, অর্থাৎ দ্য পার্টিকলস আর এক্সচেঞ্জিং দেয়ার ভেলোসিটিস। এটা কখন হয়? এটা হয় হচ্ছে ধরো একই মাসের যখন দুটো বডির মধ্যে ফুললি ইলাস্টিক কলিশন হয়। কখন দেখতে পাও না, যদি ক্যারাম বোর্ড যাদের খেলা অভ্যেস আছে তারা দেখতে পাবে যে ক্যারামে যখন ওই একটা ঘুঁটি দিয়ে আর একটা ঘুঁটিকে হিট করা হয় এবং সেটা যদি একদম হেড অন কলিশন হয়, তখন দেখা যায় যে একটা ঘুঁটি রেস্টে চলে এলো, যেটা দিয়ে তুমি মারলে সেই ঘুঁটিটা রেস্টে চলে এলো, আর দ্বিতীয় যে ঘুঁটিটায় মারলে সেই ঘুঁটিটা ওই যে ঘুঁটিটা দিয়ে মেরেছিলে তার যা স্পিড ছিল সেই স্পিড নিয়ে চলতে শুরু করলো। প্রথম ঘুঁটিটা রেস্টে চলে এলো কেন না, দ্বিতীয় ঘুঁটিটা প্রথমে রেস্টে ছিল। তাহলে এটা তো পার্টিকেলসগুলো নিজেদের ভেলোসিটিটা এক্সচেঞ্জ করবে। যেহেতু দ্বিতীয় ঘুঁটিটা প্রথমে রেস্টে ছিল, তাহলে প্রথম ঘুঁটিটা সংঘর্ষের পর রেস্টে চলে আসার কথা, তাই হয়। এমনকি যারা সেই কাঁচের মার্বেল খেলেছো তারাও দেখেছো মার্বেলগুলোর মাস মোটামুটি ইকুয়াল, এবং তাদের মধ্যে যে কলিশন হয়, সংঘর্ষ হয়, সেটাও মোটামুটি আমরা প্রায় পূর্ণ স্থিতিস্থাপক বলে ধরে নিতে পারি, ফুল ইলাস্টিক বলে ধরে নিতে পারি। সেখানেও কিন্তু দেখা যায় যে একটা ওই মার্বেলকে যখন স্থির করে রাখা হয়েছে, সেই মার্বেলটাকে যখন আরেকটা মার্বেল দিয়ে হিট করা হচ্ছে, তখন কিন্তু ওই মার্বেলটা তোমার যেটা দিয়ে মারলে সেটা স্থির হয়ে গেল, আর যেটা গিয়ে ধাক্কা মানে যেটাতে ধাক্কা খেলো সেটা এবার আগের মার্বেলের ভেলোসিটি নিয়ে চলতে শুরু করলো। তাহলে এই জিনিসটা আমরা দেখতে পাই। আর একটা জিনিস এখান থেকে আলোচনা করতে পারি, সেটা কি? সেটা হচ্ছে যদি when m2 is much greater than m1, m2 টা অনেক বড়। যেমন ধরো তুমি একটা বলকে দেওয়ালে ছুঁড়ছো, দেওয়ালের তো মোশন নেই, কিছু দেওয়ালের মোশন নেই, m2 is much greater than m1, তাহলে আমরা এই ক্ষেত্রে একটা অ্যাপ্রক্সিমেশন নেব, m1 প্লাস m2 এই দুটো যোগ করলে m2ই পাবো, m2 মাইনাস m1 করলে এটাও m2ই পাবো, m1 মাইনাস m2 করলে মাইনাস m2 পাবো, কারণ m2টা তার কাছে শূন্যের মতো কাজ করবে, m1 বাই m2 করলে সেটা 0 পাবো, m2 বাই m1 করলে সেটা ইনফিনিটি পাবো, কারণ m2টা m1 এর তুলনায় অনেক ভারী। ধরো হাতির পিঠে একটা পিঁপড়ে চাপানো হয়েছে, মানে হাতির মাস প্লাস পিঁপড়ের মাস সমান হাতির মাস, পিঁপড়ের মাসটা তখন ধর্তব্যের মধ্যে ধরতেই লাগে না। তো এই ক্রাইটেরিয়াটা যদি এখানে বসাই, তাহলে v1 এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে? v1 ইকুয়াল টু m1 মাইনাস m2 সমান কি বলেছি, m1 মাইনাস m2 সমান মাইনাস m2, m1 প্লাস m2 সমান m2, তাহলে u1 প্লাস 2m2 যেমন আছে রইল, তলায় m1 প্লাস m2 সমান আবার m2 ইন্টু u2। তাহলে আমার আলটিমেটলি m2 কেটে গেলে মাইনাস হয়, মাইনাস u1, আর এটা হয়ে গেলে 2u2, তাহলে আমার দাঁড়াচ্ছে 2u2 মাইনাস u1, এই এক্সপ্রেশনটা দাঁড়ালো। v2 এর বেলায় আসি,
ভি টু ইকুয়াল টু কী হবে, m1 প্লাস m2 সমান m2, তাহলে m1 বাই m2 সমান 0, তাহলে এই টার্মটা গোটাটাই ভ্যানিশ করে যাচ্ছে। ডান দিকের টার্মটায় যাই, ডান দিকের টার্মটায় m2 মাইনাস m1, m2 মাইনাস m1 ইকুয়াল টু কত, m2 মাইনাস m1 সমান m2, আর m1 প্লাস m2 সমান m2, তাহলে m2 বাই m2 কেটে কুটে গিয়ে 1 হয়ে গেল, শুধুমাত্র u2 এইটা পড়ে রইল। অর্থাৎ আমরা দুটো এক্সপ্রেশন পেলাম, একটা হচ্ছে এটা এখানে এইভাবে ভাগ করে দিই, নাহলে বোঝা যাচ্ছে না, এটা একসঙ্গে গুণ আছে মনে হচ্ছে। v2 ইকুয়াল টু u2 এটা একটা পেলাম, আর এইটা কোন এক্সপ্রেশনটা পেলাম, এই এক্সপ্রেশনটা হচ্ছে এটা, সরি এইখানে u2টা ঠিকই আছে, এটা এইটা ইকুয়াল টু, অর্থাৎ এইখানে আর একটা এক্সপ্রেশন যেটা পেয়েছিলাম v1 ইকুয়াল টু 2u2 মাইনাস u1, এই দুটো ইকুয়েশন, এইটা একটা। এইবার এর উপর আমি আর একটা শর্ত চাপাবো, ওই যে দেয়ালে বল ছড়ার কথাটা যেটা আলোচনা করলাম, যে এইটা তো থাকছেই, 3 নম্বর শর্ত হোয়েন m2 মাচ গ্রেটার দেন m1, এই শর্তটা তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে আরেকটা শর্ত চাপাচ্ছি u2 ইকুয়াল টু 0, অর্থাৎ দ্বিতীয় বস্তুটা প্রাথমিকভাবে স্থির অবস্থায় আছে। তখন এই এক্সপ্রেশনগুলো কী হবে, u2 যদি 0 হয় তখন এইখানে যদি বসাও তাহলে আমরা পাচ্ছি v2 ইকুয়াল টু 0, আর u2 যদি 0 হয় v1 ইকুয়াল টু মাইনাস u1, এইটা খুব সিগনিফিক্যান্ট। এইটার কি সিগনিফিকেন্স, এইটার সিগনিফিকেন্স হচ্ছে দ্য পার্টিকেল ইজ রিবাউন্ডিং উইথ ইন অপোজিট ডিরেকশন উইথ সেম ভেলোসিটি, অর্থাৎ যে স্পিডে গেছিল সেই স্পিডেই আবার ব্যাক করছে। দেখো এই যে আলোচনাটা করলাম এটা কোথাও বুঝতে সমস্যা আছে কিনা। তোমরা উত্তর না দিলে আমি তারপরে পাঠে এগোবো না, বলো। আচ্ছা, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? কোনো প্রশ্ন আছে? v2 0 হলে v2 কি করে 0 হচ্ছে? বলো আরেকবার। u2 ইকুয়াল টু 0 হলে v2 ইকুয়াল টু 0 কি করে হলো? এই শর্তে m2 মাঝ গ্রেটার দেন m1, এই শর্তটা চাপিয়ে আমরা কি পেয়েছিলাম, v2 ইকুয়াল টু u2, তাহলে u2 যদি 0 হয় তাহলে v2 0 হবে না? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপর আমরা একটু খানিকটা পার্ট তোমাদের সেলফ স্টাডির জন্য রাখতে পারি, সেটা হচ্ছে যে এইটা তো হচ্ছে কেবলমাত্র আমরা এটাকে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ বা ফুললি ইলাস্টিক কলিশন ধরে এই ক্যালকুলেশনগুলো করলাম। এই ফুললি ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কনজার্ভড হয়, অর্থাৎ কাইনেটিক এনার্জি বিফোর কলিশন ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি আফটার কলিশন। এটা প্রমাণ করা যায়, বা খুব কঠিন কিছু নয়, মানে সহজেই প্রমাণ করা যায়। তা কিন্তু ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে, ফুললি ইনইলাস্টিক কলিশন যেটা পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ বা যেটা পার্টলি ইলাস্টিক কলিশন, সেইখানে কিন্তু কাইনেটিক এনার্জি কনজার্ভড হয় না, অর্থাৎ দেখা যায় যে কাইনেটিক এনার্জি কমে গেছে, কাইনেটিক এনার্জি হ্রাস পেয়েছে। কাইনেটিক এনার্জি কতটা হ্রাস পেয়েছে তার ক্যালকুলেশনস বইতে করে দেওয়া আছে, জাস্ট প্লেন অ্যালজেব্রা, বিশেষ কিছু নেই, কিন্তু একটুখানি বড় এই বোর্ডের মধ্যে সেই জিনিসটাকে আঁটিয়ে ওঠাও মুশকিল, মানে এতটাই বড় হয় ক্যালকুলেশনটা, অনেকগুলো টার্ম আসে, কারণ এবং ওই ধরনের ক্যালকুলেশন করবার জন্য এই বোর্ডটা সাফিসিয়েন্ট নয় আর কি, বোর্ড সাইজটা। তোমরা দেখে যদি কোথাও সমস্যা হয় কোনো একটা স্টেপে, সেটা নয় আমার সঙ্গে ডিসকাস করতে পারো, শেয়ার করতে পারো, ওই সমস্ত জিনিসপত্র স্ক্রিন শেয়ার করে পড়ালে সুবিধে, ওই জায়গাটা তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যাকে খুব অসুবিধা হবে না। আমরা এই নিউটনস লজ অফ মোশন এই চ্যাপ্টারের মধ্যে নেক্সট যে টপিকটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে মোশন ইন এ লিফট।
মোশন ইন এ লিফটে সকলেই চড়েছো আশা করি কোনো না কোনো সময়। তা লিফটের ক্ষেত্রে আমাদের একটা ফিলিং কাজ করে, অর্থাৎ আমরা যখন উপরে উঠি আমাদের নিজেদের একটু ভারী মনে হয়, যখন নিচে নামি তখন একটু হালকা মনে হয়। হ্যাঁ, এই ধরনের কিছু কিছু ফিলিং হয় এবং সেটার ব্যাখ্যা ম্যাথামেটিক্যাল এক্সপ্লানেশন আমরা একটু দেওয়ার চেষ্টা করছি। তাহলে এই পার্টটা মুছে দিচ্ছি, মোশন ইন এ লিফট শুরু করব। লিফটের মধ্যে ধরো তুমি দাঁড়িয়ে আছো, এই লিফটের ঘরটা, এর মধ্যে তুমি দাঁড়িয়ে আছো, তোমার ওজন তলার দিকে এমজি কাজ করছে এবং তুমি দাঁড়িয়ে আছো কেন না লিফটের মেঝেও তোমার উপর ঠিক আপওয়ার্ডস একটা একই পরিমাণ রিয়াকশন ফোর্স দিচ্ছে, যেটা মনে করো আর। তাহলে আর ইকুয়াল টু এমজি হোয়েন দ্য লিফট ইজ অ্যাট রেস্ট, হোয়েন লিফট ইজ অ্যাট রেস্ট তখন আর ইকুয়াল টু এমজি, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। এবার যখন লিফট, when lift is moving upwards or downwards with constant velocity, কনস্ট্যান্ট ভেলোসিটিতে যদি উপরে ওঠে অথবা নিচে নামে সেক্ষেত্রে আর ইকুয়াল টু এমজি থাকবে, ঠিক আছে। সেই জন্যে লিফটটা যখন কেবলমাত্র চলতে শুরু করে তখনই কেবলমাত্র আমাদের এই ফিলিংটা হয়। লিফট চলার সময় মানে চলন্ত অবস্থায় কিন্তু আর কোনো ফিলিং থাকে না, নর্মাল ফিলিং। কিন্তু লিফটটা ধরো দাঁড়িয়ে আছে, সেইখান থেকে উঠতে আরম্ভ করলো, তখন নিজেদের একটু ভারী লাগে ফর এ মোমেন্ট। আবার লিফটটা দাঁড়িয়ে আছে, নামতে শুরু করলো, তখনও আমাদের হালকা লাগে ফর এ মোমেন্ট। কেন না, তখন লিফটের অ্যাক্সিলারেশন হয়। লিফটটা রেস্ট কন্ডিশনে ছিল, সেখান থেকে সে একটা স্পিড অ্যাটেন্ড করলো, তো সে ধরো কনস্ট্যান্ট স্পিডেই নামছে। জেনারেলি আমাদের যে মানে আমাদের যে বিল্ডিংয়ে যে সমস্ত লিফট ব্যবহার করা হয় সেগুলো কোনোটাই অ্যাক্সিলারেটেড লিফট নয়, মানে তার অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন কিছুই হয় না, মন্দন ত্বরণ কিছুই হয় না। তা কনস্ট্যান্ট ভেলোসিটিতে ওঠে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে নামে। তো কিন্তু সে রেস্টে ছিল, রেস্ট থেকে তাকে মোশনে আসতে গেলে ইট হ্যাভ টু আন্ডারগো অ্যান অ্যাক্সিলারেশন অর রিটার্ডেশন, মানে উল্টো নেগেটিভ অ্যাক্সিলারেশন, মানে নেগেটিভ সেন্স ডিরেকশন অ্যাক্সিলারেশন, হয় আপওয়ার্ডস অ্যাক্সিলারেশন হয় ডাউনওয়ার্ডস অ্যাক্সিলারেশন, কিছু একটা তাকে লাভ করতে হয়। সেই জন্য আমাদের ওই একটা প্রাথমিক ফিলিং যেটা আমাদের ভারী বা হালকা যেটা মনে হয় সেটা হয়। এবার 3 নম্বর তাই জন্য করছি, হোয়েন lift is moving down with acceleration a, acceleration a acceleration নিয়ে নামছে নিচের দিকে। তাহলে a acceleration নিয়ে যদি নামে, খুব একটা সাধারণ কথা, তুমি ধরো আমি হাতের তলায় এই পেনের খাপটা রেখেছি, আমি এই এটাকে যদি এই অবস্থায় ছেড়ে দিই, এটাও জিতে নামবে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিতে নামবে। আমার হাতটাও যদি জিতে নামে তাহলে আমার এর সঙ্গে কোনো ফোর্স এর উপর দিতে হচ্ছে না, তাই তো। এবার যদি উল্টোটা করি, আমি এই পেনের খাপটাকে উপরে রেখেছি, এইবার যদি আমি হাতটা একটা অ্যাক্সিলারেশন নিয়ে নামাই, তখন আমি কি ফিল করব, এই পেনের ক্যাপের ওজনটা কমে গেছে। কেন কমে গেছে না, তার কারণ হচ্ছে যে এফেক্টিভলি তখন আর আমার উপর তোমার মানে ওই যে কি বলে ওই যে পেনের ক্যাপটা, সে কিন্তু আর ওই তার নিজের ওজন এমজি সেটা প্রয়োগ করতে পারছে না। সে আমার উপর কতটা ওজন প্রয়োগ করছে না, আরটা তখন এফেক্টিভলি কত হবে না, এম ইন্টু জি মাইনাস এ। অর্থাৎ এই যে মুভিং ডাউন, যদি নিচের দিকে সে যায় তখন আমার উপর যে রিয়াকশন ফোর্সটা, মানে এই ক্ষেত্রে এই ছবির ক্ষেত্রে লিফটের মেঝেতে লোকটার যা
মানে লোকটা যে মেজের উপর যে ফোর্সটা অ্যাপ্লাই করতে পারবে সেটা হচ্ছে এমজি মাইনাস এ। এখানে এমজি বল প্রয়োগ করছিল যখন রেস্টে ছিল, কিন্তু এখন আর এমজি বল প্রয়োগ করতে পারছে না, এম ইন্টু জি মাইনাস এ বল প্রয়োগ করছে। কারণ সে যতটা বল প্রয়োগ করছে লিফটটা তো খানিকটা দিকে নিচের দিকে নেমে যাচ্ছে, সুতরাং প্রযুক্ত বলের পরিমাণটা কমে যাচ্ছে। তাহলে এই যে ঘটনাটা, তাহলে তার রিয়াকশন ফোর্স অফ দ্য ফ্লোর সেটাও কমে গেল। তাহলে মেঝে যদি আমাকে রিয়াকশন ফোর্স কম দেয় তাহলে আমি কি করব, নিজেকে হালকা মনে করব। তাহলে যখন নিচের দিকে নামবে উইথ অ্যাক্সেলারেশনে আমার লিফটটাকে না নিজেকে হালকা মনে হবে, এবং সেটা মোমেন্টারিলি। আর ঠিক একই রকমভাবে when lift is going up with acceleration তখন কি দাঁড়াবে, তখন ভারী মনে হবে। তখন তো ওজন, আমার ওজন নিচে দিকে কাজ করছে, লিফট আমাকে ঠেলে উপরের দিকে নিয়ে যেতে চাইছে। তাহলে এফেক্টিভলি লিফটের মেঝে আমার উপর বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে, এবং দ্যাট ইজ ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ। নিজের ফিলিংটা এর সঙ্গে কম্পেয়ার করবে, তাহলে দেখবে ভুল হবে না। আর যদি এমন হয়, এখানে একটা কথা অবশ্য লেখা উচিত ছিল, সেটা হচ্ছে এ ইজ লেস দেন জি। এখানে এখানে অবশ্য ম্যাটার করে না, যদিও এখানে এই ক্ষেত্রে ম্যাটার করে না, কিন্তু এই ক্ষেত্রে এ ইজ লেস দেন জি। যদি এ ইকুয়াল টু জি হতো, যদি লিফটটা দৌড়ে তার ছিঁড়ে গেছে বা দড়ি ছিঁড়ে গেছে, তখন এ ইকুয়াল টু জি হতো, তখন আমি ওয়েটলেস কন্ডিশনে চলে যেতাম, আমার কোনো ওজনই থাকতো না। আর যদি লিফটটা জি এর থেকে বেশি অ্যাক্সেলারেশন নিয়ে নামতো, ইফ এ, মানে এই তিনের একটা করোলারি করতে পারি, 3a ধরো, ইফ এ ইজ গ্রেটার দেন জি, তখন কি দাঁড়াবে, তখন আমার পাটা লিফটের মেঝে ছেড়ে গিয়ে লিফটের সিলিংয়ে টাচ করবে। অর্থাৎ আমি দেখব আমি নিজেকে যেন শূন্যে ঝুলছি, এবং শূন্যে ঝোলার সময় তাহলে লিফটটা নিচের দিকে নামছে এ অ্যাক্সেলারেশন নিয়ে, আমার এদিকে অ্যাক্সেলারেশন জি। তাহলে এফেক্টিভলি এই লিফটের যে সিলিংটা, সে আমার মাথার উপর এক্সট্রা একটা ফোর্স দিচ্ছে। সেই ফোর্সটা কি না, সেই ফোর্সটা যদি রিয়াকশন ফোর্স আর বলি, সেই রিয়াকশন ফোর্সটা কত হবে না, সেই রিয়াকশন ফোর্সটা হবে এম ইন্টু এ মাইনাস জি। যেহেতু এটা হচ্ছে এখন জি এর থেকে বড়, এটা বেশি জিটা কম, সেই জন্য এফেক্টিভলি সিলিং আমাকে এই যেটুকু এক্সট্রা পরিমাণ ফোর্স দরকার, সেই পরিমাণ ফোর্স নিয়ে আমাকে এই এ অ্যাক্সেলারেশন নিয়ে নামতে বাধ্য করছে। এই হচ্ছে মোশন ইন এ লিফট, এর বাইরে কিছু নেই। শুধু নিজের ফিলিংটা মনে রাখবে, তাহলে এই এক্সপ্রেশনে কোনটা প্লাস হবে আর কোনটা মাইনাস হবে বুঝতে বা মনে রাখতে অসুবিধা হবে না। প্লাস হলেই বুঝতে পারছো আমি নিজেকে ভারী মনে হচ্ছে, ওজন বেড়ে গেছে, তখন নিশ্চয়ই প্লাস হবে। আর যখন হালকা মনে হয় তখন তার মানে মাইনাস হবে, তখন নিচে নামবার সময় হালকা মনে হয়। তাহলে এইটা মনে রাখলেই এই অঙ্ক কষতে আর সমস্যা হবে না। কোথাও সমস্যা আছে এবার বলো তোমাদের।